বাংলা সাহিত্যে তারানাথ তান্ত্রিক নামক চরিত্রটির স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় এ চরিত্রটিকে নিয়ে আরও অনেক গল্প লেখেন, যা আশাতীত জনপ্রিয়তা পায়। তারাদাসের পর বাংলা সাহিত্যে অনেকেই তারানাথ তান্ত্রিক চরিত্রটিকে নিয়ে গল্প লিখেছেন। আজ তেমনই একজন লেখকের লেখা গল্প মহিষখালীর খেয়াঘাট। লেখক বিকাশ রায়। শীতকাল। সন্ধে নামার বেশ আগেই মেঘলা একটা ভাব কেমন যেন ঝিমিয়ে তোলে মটলেনের চারপাশটা। তারপর হঠাৎ ঝুপ করে সন্ধ্যা নেমে জাঁকিয়ে শীতের আয়োজন শুরু হয়। মটলেনের পুরনো বনেদি বাসিন্দারা বরাবরই এ সন্ধে নামাটা আয়েশ করে উপভোগ করে। শ্যাওলা ধরা ছাতে দাঁড়িয়ে অনেকে চাদর কাঁধে ফেলে সূর্যাস্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। এ বিপুল শক্তির সংহত রূপটাকে মনে মনে প্রণতি জানায়। এর সাথে জীবনও যে অস্তাচলের যাত্রী, সে কথা কল্পনা করে মনে মনে ভারাক্রান্ত হয়। এই যে সন্ধে হয়ে আসার আমেজ কেমন একটা অনির্বচনীয় দুঃখ সুখের বিলাসিতায় ভর করে অনেকেরই মন ভারাক্রান্ত করে। বনেদি আনার দিন অবশ্য চলে গেছে বলাই ভালো। মটলেনেও এখন বাস গেড়েছে ভাগ্যসন্ধানী সব আনকোরা বাসিন্দা। ভবঘুরেদের অভাব নেই। সূর্যাস্তের লালিমা দেখা তাদের অভ্যেস নয়। শীতের রাতে গলির মুখে ক্লান্ত ল্যাম্পপোস্টের নিচে নেড়ি কুকুরগুলো যখন লেজে মুখ গুজে আলসেমি করে ঘুমায়, তখন সেই বাসিন্দারা দলছুট দুই একজন করে ঘরে ফেরে। কুকুরগুলোর চমক লাগে। অনিচ্ছুকভাবে দু একবার কেউ কেউ করে আবার ঝিমিয়ে যায়। পুরনো বাড়ির গাদাগাদিতে মটলেনে রাতের অন্ধকারটা বেশ জুৎসই। তারানাথের বাড়ি বসে বড় রাস্তার মোটরের আওয়াজ তেমন জোরালোভাবে শোনা যায় না, কিন্তু বড় রাস্তার মোড়ে এখনো জটলা কমেনি। শীতের দরুন গায়ে মোটা ময়লা কম্বল জড়িয়ে গলির মুখে ভাপা পিঠে তৈরি করছে দুজন মাঝবয়সী রোগা টাইপের মহিলা। পাশে একটা মান্ধাতার আমলের ল্যাম্পপোস্টের রোগাটে আলো থাকা সত্ত্বেও ভাপা পিঠের উনুনের পাশে একটা কেরোসিনের কুপি জ্বালিয়ে রেখেছে দুই বয়োবৃদ্ধ দোকানি। বাস থেকে নেমে আমি আর কিশোরী মটলেনের তারানাথের বাড়ির গলির মুখে দাঁড়িয়ে গরম গরম ভাপা পিঠে গোটা দুই করে এক নিঃশ্বাসে সাবাড় করলাম। কিশোরী বলল, চল আর দুই চারটে পিঠে নিয়ে যাই ভেতরে, তারানাথের মন গললেও গলতে পারে। গলির সরু রাস্তাটার ওপাশের দোকান থেকে এক প্যাকেট পাচিংস কিনে কিশোরীকে দেখিয়ে বললাম, যদিও এতেই সে মহাখুশি হবে, তবুও শীতের দিন দু একটা গরম পিঠে মন্দ কি? তা যা বলেছ। হাসতে হাসতে হেঁটে একসময় তারানাথের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। তারানাথ জ্যোতিষার্ণবের জং ধরা টিনের সাইনবোর্ডটা এক প্রান্ত প্রেগ থেকে বন্ধনমুক্ত হয়ে ঝুলে আছে। দরজার কড়া ধরে ঝাঁকুনি দিতেই প্রায় একই সঙ্গে দুটো গলার আওয়াজ পাওয়া গেল। অদূরে রাস্তা থেকে একটা বয়োবৃদ্ধ কুকুর বার দুই খ্যাঁ খ্যাঁ করে উঠল, আর ভেতর থেকে তারানাথের গলা শোনা গেল, দাঁড়াও, আসছি। আজ কিছুটা প্রশান্তি মাখা মুখ নিয়ে দরজা খুলে দিল তারানাথ। ভাবখানা এমন যেন আমরা আসবো সেটা উনি আগে জানতেন। জিজ্ঞাসাও করলেন তেমন সব জানতার কায়দায়। কি হে, এত রাত করে ফেললে যে আসতে? বেরিয়েছো তো সেই কখন? কিশোরী বেশ বিরক্তিভাবে বলল, বাহ, বেরিয়েছি আগে সেটা জানেন, আর দেরি হলো কেন সেটা জানেন না? আপনার জ্যোতিষবিদ্যা ইদানিং কি সাইনবোর্ডটার মতো মূর্তি ধরেছে নাকি? দেখো ছোকরা, আমি আগেও তোমাকে বলেছি আমাকে খোঁচা দিয়ে কথা বলবে না। তুমি কতটুকু বোঝো হে মরছে ধরা আর না ধরার? একটা ডিটেকটিভ সিনেমা দেখেই হাব ভাব গোয়েন্দার মতো করে ফেললে। ভেবেছো আমি তোমার মতো মূর্খকে সমীহ করব? সিনেমা শেষ হয়েছে তো অনেক আগে। এতক্ষণ কি করছিলে সে কথা জিজ্ঞাসা করেছি, আলাপের সূত্রপাত করার জন্য। কিশোরী অবশ্য রাগল না এই আক্রমণে, বরঞ্চ খুশি হয়ে ঠাট্টার সুরে বলল, এই তো আপনার বিদ্যা কাজ করা শুরু করেছে।
বলে তারানাথের দিকে পিঠের ঠোঙা আর সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিল। তারানাথ বেশ খুশি হলো সিগারেট দেখে। কোনো কোনো দিন আমরা রাবড়ি কিনে আনতাম তারানাথ আর চারির জন্য। এখন চারি শ্বশুর বাড়ি, তবুও পুরনো দিনের মতো সেই রকম ঠোঙা হাতে করে এসেছি দেখে সেটার দিকে সন্দিগ্ধ চোখে তাকাতেই আমি বললাম, ভাপা পিঠে বাজছিল গলির মুখে, তাই ভাবলাম গরম গরম দুটো নিয়ে যাই তারানাথের জন্য। তারানাথ বাড়ির ভেতরে ঢুকে পিঠের ঠোঙাটা চালান করে দিয়ে কাজের লোক দারিক দাসকে চায়ের কথা বলে এলো। তারপর নতুন প্যাকেট ভেঙে একটা সিগারেট ধরিয়ে আয়েশি কায়দায় বেশ খানিকটা ধোঁয়া ছেড়ে বলল, সিনেমায় গিয়েছিলে এটা বলার জন্য জ্যোতিষ লাগে না। আজ ছুটির দিন, অথচ গল্প শুনতে আসুনি। যখন এলে ততক্ষণে 7:30 বেজে গেছে। তাতে কি এই মনে হয় না 6টায় শো শেষ হওয়ার পরে এদিকে এসেছ? আর শরদিন্দু বাবুর গল্পটা যে সিনেমায় মাত করে দিচ্ছে এ গুঞ্জন তো ঘরে বসেও শুনতে পাই। আমি বললাম, বাবা তারানাথ, তুমিও যে গোয়েন্দাদের মতো করে বিশ্লেষণ শুরু করলে। তা যাকগে, ধরেছ ঠিকই। দেরি করেছি তোমার বাড়ির সামনের ওই গলির মুখে এসে পিঠে খেতে গিয়ে। গরম পিঠে বানিয়ে দিল, তারপর না খেলাম, আবার তোমার জন্যও আনতে হলো। তারানাথ বলল, বেশ ভালো করেছ। গরিব লোকগুলোর দুটো পয়সারও হলো, আবার তোমাদেরও তৃপ্তি হলো। কিশোরী বলল, আচ্ছা তারানাথ, তোমার গল্পে এইসব গরিব লোক মানে সাধারণ লোকদের জীবন পায়নি কেন? আবার যেসব ভূতের কথা তুমি বলো তাও ওই শাস্ত্র মতে কি সব পিশাচিনী বা কিছু একটা অপদেবতা। শরদিন্দু বাবুর মতো এইসব তাজ্জব কিছু দেখা টাকা পাওনি? তারানাথ গম্ভীর হয়ে বলল, দেখো, তোমাদের যা বলি তা একটাও গল্প নয়, বাস্তব। সবই আমার জীবনে ঘটেছে। তবে বেশিরভাগ সময়েই বড় বড় ঘরেই আমার ডাক পড়েছে বিভিন্ন প্রয়োজনে। তাই সেসব বড় ঘরের মানুষেরা আমার জীবন কাহিনীর সাথে একাকার হয়ে আছে। তবে বাইরের কোনো ঘটনা যে নেই তা নয়। এমন সময়ে ভেতরের দরজা ঠেলে দারিক দাস চা নিয়ে এলো। চা খেতে খেতে তারানাথ একটু চুপ করে থাকলো কিছুক্ষণ। মনে হলো ভেতরে ভেতরে কোনো কিছু সাজিয়ে নিচ্ছে আমাদের শোনানোর জন্য। চা শেষ করে আরেকটা সিগারেট ধরিয়ে আমাদের উৎসুক চোখের দিকে তাকিয়ে বলা শুরু করল, সেবার দুর্গাপুরের শ্যামাদাস চক্রবর্তীর বাড়ি থেকে তার ছেলের অন্নপ্রাশন ছেড়ে বাড়ির পথ ধরতে সন্ধ্যা ঘনিয়ে গেল। বুঝতেই তো পারো হে, বড় ঘরের কাণ্ড। গোটা গ্রামের মানুষের সেখানে কবজি ডুবিয়ে খাওয়ার আয়োজন। দান ধ্যানের তো কোনো লেখাজোখা নেই। বনেদি ঘর, তার উপর আবার একমাত্র ছেলের অন্নপ্রাশন। কিশোরী বলল, এসব বনেদি ফনেদি ছাড়ো তো। সাধারণ মানুষের সাথে কি ভূতের দেখা মোটেও হয় না? তাদের কি গ্রহ নক্ষত্রজনিত বিপদ ঘটে না? তারানাথ স্থিরভাবে বলল, আরে শোনোই না, তারপর ক্ষেপতে হয় ক্ষেপো, আপত্তি করব না। হ্যাঁ, যা বলছিলাম, সন্ধে তো হয়ে গেল, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। তখন পুরোপুরি গৃহস্থ জীবন কাটাই আমি। বাড়ি থেকে আমার স্ত্রীকে নিয়ে সেই যে ছোট্ট একটা মফস্বল শহরে হাত দেখা কোষ্ঠী বিচার শুরু করেছিলাম, কিন্তু সেটা জমল না অনেক করেও। হরকীর্তন সেনামত বলে একজন অদ্ভুত দর্শন মানুষের সাথে আমার পরিচয় হয়। তিনিও আমার মতো কিছুটা ক্ষমতার অধিকারী ছিলেন। তার কথা মতো এবং আমার নিজের মনের ইঙ্গিত বুঝে আমি তখন চলে যাই হাসনাবাদ। ইছামতি নদীর বড় যে শাখাটা হাসনাবাদে ঢুকেছে, তার উপর ওই ব্রিজটা তখনও তৈরি হয়নি। ওদিকে তখন মাছের ঘের আর নদীকেন্দ্রিক জীবন যাপন। ছোট ছোট গৃহস্থ, কিন্তু সত্যি কথা বলতে কি সবাই বেশ ভালো আছে। এরকম ছোট ছোট গৃহস্থের মাথা ছিলেন ওই শ্যামাদাস চক্রবর্তী। শ্যামাদাসের স্বনির্বন্ধ অনুরোধ উপেক্ষা করে বাড়ির দিকে পা বাড়ালাম বটে, কিন্তু মহিষখালীর খেয়া ঘাটে এসে দেখি খেয়া বন্ধ। লোকজন চলাচলের স্বল্পতা হেতু সন্ধ্যার পরে প্রায়ই দিনই এমন হয়। কিন্তু আমি কি করে জানবো বলো? আমি তো আর এ পথে নিয়মিত যাতায়াত করিনি। একবার ভাবলাম এতটুকু নদীটা সাঁতরে পার হয়ে যায়, কতই বা আর বড় এটা। কিন্তু পরক্ষণেই মত বদলালাম।
এলাকার নদীতে কুমিরের বড় উৎপাত। এই অন্ধকারে চরের পাশে তারই যদি দু একটা ঘাপটি মেরে পড়ে থাকে তাহলে আর রক্ষা নেই। অপঘাতে যে মরবো না এটুকু আমি আগেই জেনেছি, তবু রাতের বেলায় কেন জানি না মন কিছুতেই সায় দিল না সাঁতরে পার হতে। অগত্যা ফিরে যাবো করছি, এমন সময় মনে হলো যাওয়ার সময় যেন একটা ছোট্ট ভগ্নপ্রায় মন্দির দেখেছিলাম খেয়াঘাটের আশেপাশে। সেটা মনে হতেই আশেপাশে খোঁজা শুরু করলাম এবং একটু খুঁজতেই সহজে সেটি আবিষ্কার করলাম। তার বারান্দাটা বেশ বড় এবং পরিষ্কার, দেখেই বোঝা যাচ্ছে পূজারী রোজ এখানে পুজো দিতে এসে ঝাড়পোছ করে। সেই মন্দিরের খোলা বারান্দায় চাদর পেতে দিব্যি শোবার আয়োজন করলাম। রাত্রে খাওয়ার দরকার নেই, বিকেলের গুরু ভোজনের দরুন আশ্রয়টুকু অবলম্বন করতেই চোখে ঘুম জড়িয়ে এলো। মনে মনে একটা দুঃখ লাগতে লাগলো যে এত সুন্দর শুনশান রাত্রিটা এমন নিরিবিলি জায়গায় আর উপভোগের সুযোগই পেলাম না। কিন্তু এ দুঃখ থাকলো না বেশিক্ষণ। অচেনা জায়গায় রাত কাটাতে হবে জেনে আমি একেবারে অরক্ষিতভাবে শুয়ে পড়িনি। মন্ত্রপুত জল নিয়ে মন্দিরের সামনে একটা ছোট কুণ্ডলী এঁকে ছড়িয়ে দিয়েছিলাম। এর ফলে মা ভৈরবীর কৃপায় শত চেষ্টাতেও কোনো অশুভ দুষ্ট শক্তি আমার অনিষ্ট করতে পারবে না। বিশেষত মন্দিরে বসে টের পেয়েছিলাম এর আশেপাশের আবহাওয়াটা ঠিক মানুষের রাত্রিবাসের পক্ষে সুখকর নয়। কিছু একটা আছে যা দীর্ঘকাল এই অঞ্চলে বিচরণ করে ফেরে। সেটি যে মানুষের বন্ধু নয় এটি টের পেতেই আমি সতর্ক হয়ে গিয়েছিলাম। তাই এই সামান্য সাবধানতা। সামান্য হলে কি হবে, ভৈরবীর বন্ধন ছিন্ন করে অনিষ্ট করবে এমন অপশক্তি আজ অব্দি জন্মেনি। যাক সে কথা। মন্দিরের পশ্চিম পাশে সামান্য দূরে কি একটা গাছে বসে একটা পেঁচা ডাকছিল বহুক্ষণ। সে ডাক স্বাভাবিক, মাঝে মাঝে কুক কুক করে আলতো করে ডাক ছাড়ছিল। ভালোই লাগছিল। বাইরে জ্যোৎস্না স্নাত রাত, মৃদু বাতাস, আর নাম না জানা গাছে বসে নির্জনে ওই পেঁচার ডাক সবকিছু কেমন যেন একটা মদিরতা এনে দিল। কিন্তু আমার ঘুম যখন প্রায় গাঢ় হয়ে এসেছে ঠিক তখনই সেটি আচমকা ডেকে উঠল জোরে। সে ডাক শুনে আমি চমকে উঠলাম। এ ডাক আমি চিনি, এতে স্পষ্টতই বিপদের সুর। চমকে উঠে বসলাম, কান পেতে শুনলাম পেঁচার ডাকটা আবার। বুঝতে বাকি রইল না প্রচন্ড বিপদে পড়েছে কেউ। তাকেই উদ্ধার করতে স্পষ্টই আহ্বান করছে এই পাখি। কিন্তু একটা সাধারণ পাখি তো এমন আচরণ করবে না। তখন আচমকা মাথায় খেলল ছেলেবেলায় দেখা সেই তান্ত্রিকের কথা। বুঝলাম ভৈরবীর গণ্ডি ফেলে মাটিতে অঙ্কিত সীমানার মধ্যে আমার যাতে বিপদ না হয় তাই এই পাহারাদার। শুধু আমার নয়, যে সীমানা আমি সংক্ষেপে এঁকেছি তার মধ্যে কি বিপদে পড়লেও মা ভৈরবী কোনো না কোনোভাবেই সেই বার্তা পাঠাবেন। পাখিটার ছটফটানি বেড়ে গেল। আমি কিছুটা আঁচ করতে পারলাম। মন্দির থেকে হাত 30 গেলেই নদী, যেটা পার হতে পারিনি বলে আমি এখানে আশ্রয় নিয়েছি। ছোট নদী, ওপারে ঝোপ জঙ্গলের মধ্যে রহস্যময় রাত্রির গাঢ় অন্ধকার। বিপদে পড়েছে ওপারেই কেউ। কেমন যেন একটা অস্পষ্ট লড়াইয়ের আভাস ভেসে আসছে রাত্রির নীরবতা চিরে। তড়িঘড়ি করে উঠে বসলাম। থলেটা হাতড়ে বহুদিন আগের সামান্য একটু ধূপ নিয়ে মন্দিরে ধুনুচিতে ছিটিয়ে দিয়ে তাতে আগুন দিয়ে আসনে বসলাম। বরাকর নদীর ধারে থাকাকালীন সেই সাধু আমাকে ধূপ দিয়েছিলেন। নিতান্ত দরকার না হলে যার প্রয়োগ করিনি কখনো। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে যদি এটা জেলে ভৈরবী মন্ত্র উচ্চারণ করা যায় তাহলে ধূপের গন্ধের এক ক্রোশের মধ্যে কোনো আদিভৌতিক বিপদের সংখ্যা একেবারেই নেই। আমি অত্যন্ত দ্রুত তড়িঘড়ি করে মন্ত্র উচ্চারণ শেষ করলাম। উৎকট গন্ধে চারিদিক কেমন ভরে গেল।
একাগ্র চিত্তে আসনে বসে রইলাম। কিছুক্ষণের মধ্যে দেখি উৎকট গন্ধ কেটে গিয়ে দারুণ কোমল এক শান্ত গন্ধে চারিদিক ছেয়ে গেল। ওপারের অন্ধকারের মধ্যে মনে হলো এতক্ষণে সেই অশান্ত ব্যাপারটা কেটে গেছে। খেয়াল করলাম এপারেও শুনশান রাত্রির সৌন্দর্য। সেই পাখিটার ডাক আগের মতোই শান্ত রাত্রির নির্জনে মাধুর্য ছড়াতে লাগলো। সকালে মাঝি আসতেই নদীটা পার হলাম। এপারে ঘাটের চিহ্ন নেই। রাতের বেলায় কার বিপদ হয়েছিল এই নির্জনে কে জানে। চরের উপর দিয়ে কিছুটা হেঁটে এসে তারপর রাস্তায় উঠতে হয়। লোনা এলাকার গাছগাছড়ায় চর আর রাস্তার বাইরের পাশটা ভর্তি। প্রায় সব গাছ থেকেই অগোছালো লতা ঝুলে পড়েছে দড়াদড়ির মতো। দু একটা গাছ যে চিনি না এমন নয়। গোলাপি রঙের ঝুরি ঝুরি ফুল ফুটে আছে যে গাছটায়, সেটাতে এই সকালবেলায় বেশ পাখির জটলা দেখলাম। লোকালয় থেকে এই ঘাট বেশ দূরে। ভাঙনের ভয়ে বেশ বড় করেই দিয়েছে রাস্তাটা। রাস্তার একটা দিক ধরে আমি বাড়ি ফিরব, আর অন্য দিকটা চলে গেছে ঘুঘুডাঙ্গার দিকে। ঘুঘুডাঙ্গার কাছে এই নদীটার উপরেই পুল আছে। সেটি পার হলেই দুর্গাপুর। অর্থাৎ আমি ঘুঘুডাঙ্গা দিয়ে না এসে রাস্তা সহজ করেছি এই খেয়া পার হয়ে। হঠাৎ চমকে উঠলাম আমি। ঘুঘুডাঙ্গা যাবার দিকে রাস্তার উপরে বাঁশ আর চটা দিয়ে একটা বেঞ্চি বানানো আছে, ঘাটে অপেক্ষমান পথিকের বসবার জন্য। তার নিচে যেন একটা মানুষ অগোছালোভাবে পড়ে রয়েছে। এই পাণ্ডব বর্জিত জায়গায় এভাবে মানুষ পড়ে থাকতে দেখে ঘাবড়ে গেলাম। মরে যায়নি তো? কাছে গিয়ে দেখলাম লোকটার মুখ ভয়ে বিকৃত। মারা যায়নি, নিঃশ্বাস পড়ছে। রাস্তার নিচে নেমে ডোবা থেকে আজলা ভরে জল এনে চোখে মুখে ঝাপটা দিতেই লোকটি উঠে বসে ভয়ে গোঙাতে লাগলো। আমি তাকে বারবার আশ্বাস দিলাম, ভয় নেই, এখন দিনের আলোতে ভয় কিসের। লোকটি তবু ভয়ার্থ দৃষ্টিতে চারিদিকে তাকাতে লাগলো। আরো কিছু কথাবার্তা বলার পর, বারবার নির্ভয় দেওয়ার পর লোকটি ধাতস্থ হলো। এমন সময়ে কিশোরী বলে উঠল, আচ্ছা, লোকটি কি কোনো প্রকার আহত ছিল? কোনো ডাকাতে টাকাতে ধরেনি তো? তারানাথ আরেকটা সিগারেট ধরিয়ে ধীরে সুস্থে কিশোরীর কথার জবাব দিল, না, ডাকাতের কথা বলার জন্য তোমাদের বসিয়ে রাখিনি এই রাতে। তার কাছে যা শুনলাম সেটা একটা সাদামাটা ঘটনা, কিন্তু তার উপসংহার যে এমন হবে তা সে স্বপ্নেও ভাবেনি। লোকটার নাম সুশান্ত ঢালি, বাড়ি দুর্গাপুরে। দুর্গাপুরের অধিকাংশ মানুষের সওদা কেনার জন্য হাট ছিল ওই একটাই, চেতনপুর। যদিও হাট থেকে সওদা কেনার ব্যাপারটা গ্রামের লোকজন বিলাসিতা বলেই মানত, তবুও কাপড় চোপড় ইত্যাদি কিনতে তো হাটে যাওয়াই লাগতো। দুর্গাপুরের মানুষ হাটে যেত ইঞ্জিন চালিত নৌকা অর্থাৎ ট্রলারে চড়ে। দুর্গাপুরের একটাই মাত্র ট্রলার হাটে যেত, সেটা গণেশ বলে একজন লোকের। এজন্য লোকে বলতো গনসার ট্রলার। আরেকটি ট্রলার অবশ্য চেতনপুরের হাটে যেত, সেটি ঘুঘুডাঙ্গার ইছাক মিয়ার। এই ট্রলার ছাড়া 8 মাইল পথ পায়ে হেঁটে হাটে যাওয়ার দুঃসাহস কেউ দেখাতো না। যেদিন আমি সুশান্তকে দেখলাম তার আগের দিন মঙ্গলবারের শেষ বেলায় সুশান্ত ঢালি বাজারের থলে হাতে নিয়ে মহিষখালীর দক্ষিণে নিশিডাঙ্গার ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। ভেবে দেখো, সুশান্ত তার ওই থলে নিয়ে 4 মাইল হেঁটে এসেছে এবং আরও প্রায় মাইল 4 পথ হাঁটতে হবে বাড়ি যেতে। মাঝে মহিষখালীর ছোট নদীটা পার হলেই তার ঝামেলা কমে যাবে, কিন্তু তাই বা কম কি? বাজারে তুলে নিয়ে সচরাচর কেউ এ পথ ধরে হেঁটে যায় না। আবার হাঁটলেও দুর্গাপুরে যাওয়ার এটাই সহজ পথ নয়। ঘুঘুডাঙ্গার পুল পেরিয়ে ওপার দিয়ে গেলেই বরঞ্চ সুবিধে ছিল, কিন্তু শখ করে এই কর্মভোগ করেনি। শেষ বেলায় গনসার ট্রলারে বসে
থলের ভিতর হাতড়ে দেখে পানের গোছাটা নেই। এই যা, নিশ্চয়ই সেটা ফেলে এসেছে রাধাকান্তর চালার নিচে। রাধাকান্ত ধামা বিক্রি করে আর মেরামত করে। জাতিতে ঋষি। তার এক চালার নিচে দুর্গাপুরে সব হাঁটুরের আড্ডা জমে। সেখানেই বোধ হয় পানের টোপলাটা পড়ে গিয়ে থাকবে। পান না নিয়ে বাড়ি ফিরলে এই এক সপ্তাহ ধরে গিন্নি তার কান ঝালাপালা করবে। কি করা যায়? অগত্যা সওদা ভর্তি ব্যাগ হাতে নেমে পড়ল আবার। গনসা হাঁক দিয়ে বলল, ও খুড়ো, ট্রলার কিন্তু ছাড়িয়ে দেওয়ানে। 7-5 না ভেবেই সুশান্ত বলে দিল, জাতি লাগো, পরে আসতেছি ইসাকে ট্রলারে। বলেই পা বাড়ালো আবার বাজারের দিকে। টান পায়ে হেঁটে রাধাকান্তের চালার নিচে এসে দেখল পানের টোপলাটা ঠিকই আছে। রাধাকান্ত তার ধামা ফাতি বেতের বোঝা গুছিয়ে ওঠার জন্য ব্যস্ত। টোপলাটা নিয়ে পড়িমড়ি করে আবার দৌড় লাগালো সুশান্ত। গনসা নিশ্চয়ই আছে এখনো, কিন্তু যত তাড়াতাড়ি সে যেতে চাইল তত তাড়াতাড়ি এবার পারল না। হাটের শেষে বাড়ি ফেরা মানুষের ভিড় কম নয়, কাজেই সহজে ফেরা হয়ে উঠল না। ঘাটে যখন এলো ততক্ষণে গনসার ট্রলারটা ঘাট ছেড়ে চলে গিয়েছে আচ্ছা একটু দূরে। সুশান্ত হাত নেড়ে অন্য কোনো হাঁটুরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল, চিৎকার করল, কিন্তু কিছুতেই কারো দৃষ্টি এসে আকর্ষণ করতে পারল না। গণেশের ট্রলার আর ফিরল না। ঘটনার আকস্মিকতায় সুশান্ত হকচকিয়ে গেলেও থেমে থাকার সময় তার নেই। ভাবল, যাই, তাড়াতাড়ি ইসাকের ট্রলারটা ধরি। টান পায়ে হেঁটে এসে হরিশপোতার ট্রলারগুলো যেখানে থাকে সেই ঘাটে এলো, কিন্তু না, ইসাকের ট্রলারটাও নেই। লোকের কাছে জিজ্ঞেস করে জানতে পেল ইসাকের ট্রলার ছেড়ে গেছে আরো আগে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সুশান্ত। নদীটা খেয়ায় পার হলেও হেঁটে অন্তত 7 মাইলের বেশি পথ। কি করে যাবে? পড়ন্ত বেলা, কিন্তু অত ভাববার অবকাশও তার নেই। হাঁটা ছাড়া গত্যন্তর নেই জেনে তড়িঘড়ি করে চেপে বসল খেয়ায়। মরিঘাটের খেয়া পার হয়ে এই এত বড় বাজারের ব্যাগটা নিয়ে সে হাঁটা শুরু করল। এতটা পথ হাঁটার অভ্যেস অবশ্য সুশান্তর আছে, সে বাবুলোক নয়, কিন্তু চিন্তা এই এত বড় ঠোলেটা নিয়ে। সামান্য একটা খড় হাতে নিয়ে দীর্ঘ পথ হাঁটতে গেলেও মানুষের বিরক্তি জন্মায়, আর এই তো একটা ভারী বাজারের থলে। ক্ষেত্রে কর্মে বিধি হতে অগত্যা নিরুপায় হয়ে থলেটা সে কাঁধে তুলে হাঁটতে লাগলো। বেলাও প্রায় ডুবু ডুবু। বাঁশতলির খালের বাঁশের সাঁকো পার হয়ে মনসাখালির অর্ধেক যেতেই মনে হলো বেলা বোধহয় ডুবে যাবে। কিন্তু সামনে রয়েছে সেই কুখ্যাত মাঠ, নিশিডাঙ্গার মাঠ। আলো থাকতে থাকতে ওটা পার হতে না পারলে না জানি কি আছে আজ সুশান্তর কপালে। সুশান্ত যতবারই এখানে এদিকে এসেছে কোনোদিন একা একা নিশিডাঙ্গা পার হওয়ার কথা ভাবেনি, কিন্তু আজ মনে মনে যাই থাক, ভয় করলে চলবে না, যেতে তাকে হবেই। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাঁ হাতের নদীর চড়ায় মাঝে মাঝে কেওড়া আর ওড়া গাছের জঙ্গলে বোয়াক আর কি সব পাখি থেকে থেকে জটলা করছে। বেশ শান্ত একটা ভাব চারিদিকে। নিশিডাঙ্গার মাঠে যখন পা দিল দেখল কোথা থেকে 3-4টি ছেলে একটা ছেঁড়া বল নিয়ে আর গোটা 2 গরু তাড়িয়ে নিয়ে ফিরছে মনসাখালির দিকে। বাচ্চা হোক তবু তো মানুষ। একেবারে নির্জন এই মাঠটা একা পার হওয়ার ইচ্ছা তার কোনো দিনই জাগেনি, সাহস তো দূরের কথা। নদীর ওপারে সূর্য ডোবার রেশ এখনো রয়েছে। কমলা আর মেটে রঙের একটা মেঘের চাপা আলো পশ্চিমের আকাশ থেকে ছড়িয়ে পড়ছে বেশ বিস্তৃত হয়ে। মাঠের উত্তর দিকের যে রাস্তাটা চলে গেছে মহিষখালীর দিকে, সে রাস্তায়ও যেন 2টো মানুষ, সম্ভবত বাচ্চা ছেলেই হবে, হাতে লম্বা লাঠি মতো কি একটা নিয়ে ওই দিকেই যাচ্ছে। দূরের পথটা বেশ অন্ধকারে ঘিরেছে। নদীর উপরে একটা অস্পষ্ট ফ্যাকাশে চাঁদ।
একটু পরেই তার আলো ছড়িয়ে দেওয়ার প্রতীক্ষায়। এই ছেলে দুটি তাকে দুর্গাপুরের সহজ রাস্তাটার দিকে যেতে দেখে ডেকে বলল, ওদিকে কোয়ানে যাচ্ছ কাকু? ও রাস্তার অর্ধেকটায় তো কাদা দেয়া, জাতি পারবা না। তুমি মহিষকালি দিয়ে যাও, ওপারেও জাতি পারবা, সে এখনো বন্ধ হয়নি। সুশান্ত মহা বিপদে পড়ে গেল। কাঁদা দেওয়া রাস্তা দিয়ে সে কি করে যাবে? সোজা পত্র এইটাই, হেঁটে গিয়ে ঘুঘুডাঙ্গার ফুল পেরুলেই দুর্গাপুর। কিন্তু এবার কি উটকো ঝামেলা। এখন উপায় হচ্ছে আধ মাইলের মতো রাস্তা দিয়ে না গিয়ে বিলের মধ্যে দিয়ে যাওয়া। কিন্তু বিলেও তো নতুন জল এসেছে, হাঁটু সমান জল তো হবেই। অতএব বিল দিয়ে নেমে যাওয়াটা বুদ্ধিমানের মতো কাজ হবে না। একটাই পথ, মহিষকালীর খেয়া পার হয়ে তারপর যাওয়া। তাতে তো অনেক পথ ঘুরতে হবে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে গেলে তো রাত ঘনিয়ে আসবে। ভাবার চেয়ে বেলা থাকতে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। উপায়ন্তর না দেখে উত্তরের ওই ফাঁকা পথটা ধরল সুশান্ত। একাকী এই পথে সন্ধ্যার পর আর সে যে কোনোদিন যাবে এ কথা স্বপ্নেও সে ভেবে দেখেনি আগে। কত লোকের মুখে যে মহিষকালীর খেয়াঘাটের ভুতুড়ে গল্প শুনেছে তার ইয়াত্তা নেই। এই তো গত বছরও মনসাখালীর দুটো ছেলে আশ্বিন মাসের পুজো দেখে দুর্গাপুর থেকে ফেরার পথে এই মহিষখালীতেই মুখ থুবড়ে পড়েছিল। তাদের মৃত্যুর পর থেকে এ পথ দিয়ে যেতে মানুষের ভয় আরো বেড়ে গেছে। সুশান্ত খেয়াল করল বেলা ডুবে গেলেও অন্ধকার এখনো গাঢ় হয়নি। প্রায় অর্ধাকার চাঁদটা আলো ছড়াতে শুরু করেছে। নদীর পাশে মাঝে মাঝে কেওড়ার জঙ্গল থেকে পাখপাখালির ডাক শোনা যাচ্ছে। সন্ধেটা খারাপ নয়। মনে মনে ভয় থাকলেও সেটা আমলে না নিয়ে হাঁটতে লাগলো সুশান্ত। হঠাৎ মনে পড়ল একটু আগে এইদিকে দুটো ছেলেকে যেতে দেখেছে না? হ্যাঁ, তাই তো। টান পায়ে হেঁটে এগিয়ে যেতে হবে যদি সঙ্গ পাওয়া যায়। বাচ্চা দিলে কি হবে, অন্তত একা যাওয়ার থেকে তো বেশ ভালো হবে। কিছু দূর এগিয়ে গেলেও সুশান্ত ছেলে দুটির দেখা পেল না। সম্ভবত পথের বাঁক ঘুরলেই দেখা যাবে, অথবা গাছগাছড়ার আড়ালে পড়েছে এই ভেবে সে আরো টান পায়ে হাঁটতে লাগলো। আরো কিছু দূর যেতে যেতে কাদের যেন গলার স্বর শুনতে পেল। হ্যাঁ, সে ছেলে দুটিরই হবে। আরো এগিয়ে আসতে সে দেখতে পেল ছেলে দুটি তেমন গল্প করতে করতে সে লাঠি আর কি একটা ঝোলা কাঁধে ফেলে হেঁটে চলেছে। তাদের কথাবার্তা সুশান্ত স্পষ্ট শুনতে পাচ্ছে। হঠাৎ পেছনে তাকিয়ে একটা ছেলে বলে উঠল, ও কে আসে ভাই? অন্য ছেলেটি গাঁড় ঘুরিয়ে পেছনে তাকালো এবং দুজনেই দাঁড়িয়ে গেল। তারপর আবার তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, ও কাকু, কনে যাবা? আরে বাবা, আর কও কেন, যাবো দুর্গাপুর। তাদের ঝামেলা আজকে পোয়ালাম, তার জন্মেও জোটেনি। একটা ছেলে বলল, ও বুঝেছি, জলকাদা ভাঙার ভয়ে এই পথে এসেছো। তারপর সুশান্ত কিছু বলার আগেই আবার সে বলল, তা ভালোই করেছো। মহিষখালীর খেয়া পার হয়ে 2 মাইল হাঁটলে তোমাদের গ্রামে পৌঁছে যাবে। কিন্তু মুশকিল হলো, খেয়া কি এখন আর পাবা? দুর্গাপুরের লোক এদিকে আসে না বললেই চলে। 2-1 যা টুকিটাকি কাজের জন্য যাতায়াত করে তা রাতের আগেই কাজ সেরে ফিরে আসে। ছেলে দুটির কথায় স্পষ্ট সংশয় খেয়া বোধ হয় এখন বন্ধ হয়ে গেছে। তবুও তারা বলল, চলো দেখি পাওয়া যায় কিনা। খেয়া নিয়ে সুশান্ত ভাবছে না। মনে মনে সে আপাতত স্বস্তিতে আছে। অনেক সময় পথ চলতে সঙ্গীর গুরুত্ব সর্বাপেক্ষা। সঙ্গী ছাড়া সামান্য পথও অনেক দীর্ঘ মনে হয়, অসহ্য হয়ে ওঠে। আর রাতের বেলায় তো সেটা আরো ভয়ানক ব্যাপার। স্বস্তির নিঃশ্বাস ফেলে সুশান্ত দেখল ছেলে দুটির এই অন্ধকার পথ যেন মুখস্থ। সে নিজে বারবার হোঁচট খেয়ে পিছিয়ে যেতে লাগলো। একটু থেমে আবার টান পায়ে হেঁটে তাদের ধরার জন্য এগিয়ে যেতে লাগলো। সুশান্ত মনে মনে ভাবল, ছেলে দুটি এত জোরে জোরে হাঁটছে কি করে?
আরও আশ্চর্য, এরা যদি এতই দ্রুত হাঁটছে তাহলে সে এদের ধরল কি করে? সে তো এদের থেকে অনেক দূরে ছিল। হঠাৎ একটি ছেলে বলে উঠল, কই কাকু, তাড়াতাড়ি পা চালাও। সুশান্ত তাড়াতাড়ি করে কয়েক পা এগিয়ে দেখল এতক্ষণ নদীটাকে বাম হাতে রেখে হাঁটছিল, এখন দেখে সেটি তার সামনে দিয়ে বাঁক নিয়েছে। একখানা ছোট নৌকা নিয়ে ওপারের সাথে খেয়া পারাপার করে মহেশখালীর কেউ একজন এই বাঁকে। এখন সে নৌকাটি নেই, খেয়ার মাঝির দেখাও নেই। যাক বাবা, কপাল ভালো। ছেলে দুটির একটি বলে উঠল, কাকু, ওই দেখো ওপারে একটা আলো জ্বলছে, ওটা মনে হয় মাঝির নৌকার। চলো ডাকাডাকি করে এবারে আনি। রাস্তা ছেড়ে তিনজনেই নদীর চড়ায় নেমে এলো, কিন্তু কপাল মন্দ। শত ডাকাডাকিতেও মাঝিকে এপারে আনা গেল না। হয় মাঝি বাড়িতে গেছে রাতের খাবার খাওয়ার জন্য, না হয় খেয়া বন্ধ করে দিব্যি ঘাটের চালায় শুয়ে নাক ডাকাচ্ছে। যা, এতক্ষণে সুশান্তর এত পরিশ্রম সব পণ্ড হয়ে গেল। কি করা যায়? মাইল খানেক পূবে হেঁটে গেলে তার সে চেনা পথে গিয়ে পড়বে বটে, কিন্তু একা একা এতটা পথ সে যাবে কি করে? ছেলে দুটির একটির নাম ধলা। সে সুশান্তকে বলল আজ বরং রাতে তার বাড়ি ফিরে কাজ নেই, আজ দুটো চাল ডাল ফুটিয়ে নিয়ে খেয়ে তাদেরই বারান্দায় শুয়ে থাকতে। শুধু রাতপুরি তো ব্যাপার। সুশান্ত নিরুপায় হয়ে অগত্যা ওদের কথায় রাজি হলো। রাস্তার পাশে বাঁশের চটা দিয়ে একটা বেঞ্চি বানানো, ওটা রেখে কিছু দূর গিয়েই রাস্তার পাশে একটা তেঁতুল গাছ। সেই গাছের পাশ দিয়ে একটা পথের রেখা নেমে গেছে রাস্তার নিচে। সে পথ ধরে নিচে নামলেই একটা কুঁড়ে ঘর। একটা বুড়ি ছোট একটা আলো জ্বেলে এই বন জঙ্গলের মধ্যে একাকে বারান্দায় বসে। বুড়িটা মনে হলো বেশ খিটখিটে। সম্পর্কে সে ছেলে দুটির ঠাকুমা, সেই এই ছোট্ট বাড়ির কর্ত্রী। ছেলে দুটির মা বাবাকে কোথাও দেখা গেল না। সুশান্তকে দেখে বুড়ি কোনো দুর্ব্যবহার করল না। ওদের সাথে সামান্য খিটিমিটি করার পর রাতের খাবার বেড়ে দিল। পার্শে মাছ আর কাঁচকলার ঝোল যা রান্না করেছে বুড়ি, তা অত্যন্ত তৃপ্তির সাথে খেল সুশান্ত। কিছুক্ষণ পর একটা বিড়ি ধরিয়ে টেনে বারান্দার মাদুরিয়ে গা এলিয়ে দিল। ঘুমটা যখন প্রায় চলে এসেছে তখন কেমন একটা খুটখুটে শব্দে ঘুম ভেঙে গেল তার। জেগে উঠে বসল সে, কিন্তু কাউকে দেখতে পেল না। ব্যাপার কি? ঘুমটা এইভাবে চটকে দিল কে? সুশান্ত উসখুস করে একটা বিড়ি ধরালো। বিড়ি টানতে টানতে মনে হলো রাস্তার উপর তেঁতুল গাছটার পাশে বসে প্রস্রাবটা সেরে আসা যাক। চিন্তা মতো বাইরে এসে সুশান্ত দেখল বেশ চমৎকার বাতাস বইছে। খেয়াঘাটের উপরে একটা বাঁশের বেঞ্চি ছিল, সেখানে গিয়ে সে বসল। বিড়িটা শেষ করে সুশান্ত ভাবল, না আর না, অনেক রাত হয়েছে, এবার ঘুমাই। তেঁতুল গাছটার কাছে আসতেই ভীষণ চমকে উঠল সুশান্ত। যে পথটা রাস্তা থেকে বাড়ির দিকে নেমে গেছে সেই পথটা আছে, কিন্তু পথ থেকে নিচে নামলে যে ধু ধু করছে একটা ফাঁকা মাঠ। সে গোল পাতায় যাওয়া কুড়ে ঘরটা গেল কোথায়? আর সে বুড়ি আর ছেলে দুটি? ভয়ে সুশান্তর হাত পা ঠান্ডা হয়ে এলো, কিন্তু জ্ঞান হারালে চলবে না। কি করবে কি না করবে তা না ভেবেই সেই সরু পথ বেয়ে দিল প্রবল দৌড়। তেঁতুল গাছটার কাছে আসতেই গাছের উপর থেকে কাদের যেন চাপা একটা হাসির শব্দ কানে এলো। থমকে দাঁড়িয়ে পড়েছিল সুশান্ত, কিন্তু আর থামলে চলবে না। আবার দৌড় শুরু করলো সে, কিন্তু এবার দেখা দিল দারুণ বিপদ। সুশান্ত দৌড়ে খেয়াঘাটের ওই বেঞ্চিটার দিকে আসতে চাইল, কিন্তু সহসা দারুণ একটা ঝড়ের মতো শো শো শব্দ করে বাতাস ছুটে এলো। প্রাণপণে সে বাতাস সুশান্তকে পেছনের দিকে টানতে লাগলো। এ কি কাণ্ড! ভয়ে বিস্ময়ে সুশান্ত এমনিতেই মৃতপ্রায়, তার উপরে এই বাতাসের সাথে লড়ে তার গায়ের সমস্ত শক্তি প্রায় নিঃশেষ হয়ে এলো। মুখ দিয়ে সে জোরে চিৎকার ছাড়তে লাগলো, কিন্তু কিছুতেই গলা দিয়ে স্বর বেরুলো না।
সুশান্তর মনে হলো চাঁদের আলো ভরা আকাশটাও কেমন যেন ঘোলাটে একটা রক্তিম রঙে ছেয়ে গিয়েছে। বাতাসটা তাকে টানতেই লাগলো। তেঁতুল গাছ আর আশেপাশের ঝোপ জঙ্গলের ঝড়ের সাথে পাল্লা দিয়ে মরিয়া হয়ে সুশান্ত এগোতে লাগলো। একসময় সহসা সে পড়ে গেল মাটিতে। কিন্তু জ্ঞান হারালে চলবে না। সাহস ধরে রেখে রাস্তার মাটিতে আঙুল দিয়ে আঁকড়ে ধরে ধরে সে এগোতে লাগলো। আচমকা একটা কেমন যেন ধূপের গন্ধের মতো ভেসে এলো। সুশান্ত লক্ষ্য করল ধূপের গন্ধটার সাথে সাথে বাতাসে সেই গোঙানির শব্দটা কমে এলো। এমনকি তাকে ধরে যে প্রবল শক্তিটা পেছনে টানছিল সেটার জোরও কমে এলো। হামাগুড়ি দিয়ে দিয়ে সুশান্ত বাঁশের বেঞ্চিটার একটা পায়ে আঁকড়ে ধরল প্রাণপণে। তারপর চারিদিক অন্ধকার হয়ে এলো। সকালে যখন জ্ঞান ফিরল সুশান্তর, তখন দেখল একটা চুল দাড়িওয়ালা লোক তার মুখে জলের ঝাপটা দিচ্ছে। ঝলমলিয়ে রোদ উঠেছে। লোকটা ঝুঁকে রয়েছে তার মুখের উপর। বুঝতেই পারো লোকটা আমি। সুশান্ত তো ভয়ে মরে আর কি। নাম ধাম পরিচয় ইত্যাদি জানার পর পরিবেশ শান্ত হলে গতকালের বৃত্তান্ত আমাকে জানিয়ে অবশেষে ধন্যবাদ দিয়ে ভয়ে ভয়ে সুশান্ত খেয়ার দিকে চলল। আমি ডাক দিয়ে বললাম, দেখো সুশান্ত, এভাবে শুধু শুধু চলে গেলে কাজটা ঠিক হবে না। আজ তুমি বেঁচে গেলে কিন্তু পরে যে অন্য কেউ বাঁচবে তার কি নিশ্চয়তা? সুশান্ত আমার কথা ঠিক বুঝতে না পেরে একবার খেয়ার দিকে তাকালো, একবার ভয়ার্থভাবে আমার দিকে তাকালো। তারপর আমতা আমতা করে বলল, তাহলে কি করতে হবে? আমি বললাম, তোমাকে তেমন কিছুই করতে হবে না। আমার যেটুকু তন্ত্র শিক্ষা আছে সেইটুকুতেই কাজ চলবে। তোমাকে শুধু সাথে থাকতে হবে। গুরুর আদেশ ছিল কোনো অশুভ শক্তি যদি মানুষের অমঙ্গল সাধন করে আর এই অমঙ্গল রোধ করার উপায় যদি আমার সাধ্যের মধ্যে থাকে, সাধারণের হিতার্থে সেটা যেন আমি আগ বাড়িয়েই করি। কিন্তু এটাতে তোমারও সাহায্য লাগবে। সুশান্ত কতটুকু বুঝলো কে জানে। আমি যে একটু আধটু তন্ত্র সাধনা ও চর্চা করি এবং কাল রাতে যে তার প্রাণ বেঁচেছে আমারই সাবধানতায়, সেটা তার কাছে ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না। কিন্তু সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে সুস্থ করার কৃতজ্ঞতায় কিছুটাও অনিচ্ছা ভরে সে বলল, তাহলে আজ্ঞা করুন এবার করণীয় সম্পর্কে। কথাটা বলতে বলতে তাকিয়ে দেখল খেয়ার মাঝি যেমন এসেছিল তেমনি বেয়ে বেয়ে চলে যাচ্ছে ওপারে। সুশান্তর অবশ্য বেশি কিছু করণীয় নেই। যেটা করতে চাইছি সেটা একটা পূজা। ফলে পূজায় একজন পূজারী অবশ্যই আবশ্যক। আমি আমার থলের ভিতর থেকে গতকাল পাওয়া একটা হলুদ রঙের নতুন গামছা সুশান্তকে বের করে দিয়ে বললাম, যাও স্নান করে এসো নদী থেকে। পিশাচের সংসর্গে ছিলে তুমি, এবার শুচি হয়ে এখানে এসে বসো। তারপর এই নদীর চরে মা শ্রী বগলার পূজা করে পিশাচের আধিপত্য থেকে এই অঞ্চলটাকে রক্ষা করতে হবে। পিশাচের বিনাশ না করতে পারলেও মা বগলামুখীর অনুগ্রহে একে বিতাড়ন করে এই অমানুষিক নিশাচরের শক্তিকে খর্ব করে যেতেই হবে, না হলে অনেক প্রাণের সংশয় হবে। সুশান্ত ঠিক বুঝতে পারল না কি ঘটতে যাচ্ছে, তবুও কেমন যেন ভেতরে ভেতরে বেশ উত্তেজিত হয়ে নদীর দিকে এগিয়ে যেতে লাগলো। আমি মাটিতে দাগ এঁকে মায়ের বেদি নির্মাণের জন্য একতাল নরম মাটি স্থাপন করে তাতে পূজা উপকরণের কি কি উপস্থিত সেটা দেখতে লাগলাম থলেটা মেলে ধরে। আমি তন্ত্র সাধক, আবার গৃহস্থের গৃহে তাদের আহ্বানে পৌরোহিত্য করাও লাগে, তাই প্রায় সকল উপকরণই রাখতে হয় সাথে। আনুমানে থলে থেকে সব বের করে মাটিতে পাতা বিছিয়ে উপকরণগুলো রাখছি আর কিসের অভাব আছে ভাবছি। এমন সময় হঠাৎ কেমন একটা চঞ্চল অনুভূতি আমাকে দিশেহারা করে দিতে লাগলো। কেমন যেন বিপদের মধ্য থেকে পালিয়ে যাওয়ার তাগিদ দিল মনে। কিন্তু কেন, কি হলো ঠিক বুঝতে পারছি না। তারপর সহসাই মনে হলো, সুশান্তকে তুই একলা পাঠিয়েছি নদীতে, তার কোনো বিপদ হলো না তো? যেমনি ভাবা অমনি কমণ্ডলু থেকে এক গণ্ডুর জল নিয়ে
সেটাকে মন্ত্রপুত করে মাটিতে একটা গণ্ডি এঁকে ছিটিয়ে দিলাম তার চারপাশে। দিনের বেলা বলে এ কাজটা আমি আগে হতে করিনি। তান্ত্রিক যে অবস্থায় থাকুক না কেন, তার যে সব সময় শত্রু অপেক্ষা করছে, এ কথাটা সাময়িকভাবে বিস্মৃত হয়ে গিয়েছিলাম। সম্ভিত ফিরে পেয়ে প্রায় দৌড়েই নদীর দিকে চলে গেলাম। গিয়ে দেখি সুশান্ত নদীতে নেমে স্নান করছে, আর তার পেছনের ডান দিকের ঝোপ থেকে বেরিয়ে এসেছে প্রকাণ্ড এক কুমির। মন্ত্রের প্রভাবে জলের কিছুটা কাছে গিয়ে সেটি আর এগোয়নি। সামান্য একটু দেরি হলেই সুশান্তকে যে সে এতক্ষণ পেটের মধ্যে লুকিয়ে নিত, তাতে আর আশ্চর্যের কিছু নেই। সুশান্ত পেছন ফিরিয়ে আমাকে দেখে কিছুটা বিস্মিত হলো। তারপর আমার দৃষ্টি অনুসরণ করে ঝোপের পাশে কুমিরের দিকে তাকিয়ে ভয়ে পাথর হয়ে যাওয়ার জোগাড়। তবে সেটা কয়েক সেকেন্ডে সামলে উঠে পাগলের মতো এসে হামলে পড়ল আমার কাছে। সেই নির্জন নদী তীরের বাতাসে তখন নাম না জানা এক ধরনের অস্বস্তি। জঙ্গলাকীর্ণ পুরো অঞ্চলটা জুড়িয়ে একটাও পাখির ডাক নেই কোথাও। কেমন একটা অশান্তির ঘন ঘটা যেন বিছিয়ে রয়েছে সর্বত্র। এই অশান্তির মাঝেই সুশান্তকে বসিয়ে দিলাম বগলামুখীর পূজার আসনে। উত্তরমুখী হয়ে শুদ্ধাসনে সুশান্তকে বসালাম। তবে হলুদ আসনের অভাবে তাকে বসালাম গতকালের পাওয়া সেই হলুদ গামছাটায়, যেটা কিনা ভিজিয়েছে সুশান্ত একটু আগেই। উপদ্রুতের পূজায় সমিধির প্রাচুর্য হয় না, এবং তার দরকারও নেই। সামান্য যা কিছুর দরকার তার অধিকাংশই আমার থলেতে ছিল। আর লাগে হলুদ রঙের ফুল, যেটা অবশ্যম্ভাবী। কিন্তু এই জনবিচ্ছিন্ন এলাকায় হলুদ ফুল কোথায় পাই? গৃহস্থের বাড়িতে হলে না হয় এই চৈত্রে এখনো দুই একটা গাঁদা ফুল মিললেও মিলতে পারত, কিন্তু এখানে তবে তাও পেতে বেশ বেগ পেতে হলো না। গাঁদা ফুল নয়, রাস্তার উপরে উঠে দেখি মোটার আড়ালেই সোনালু গাছে অজস্র ঝুরি ঝুরি ফুল ফুটে রয়েছে এই চৈত্রের সকালে। তাই আজলা ভরে তুলে নিয়ে এলাম। মা বগলার অনুগ্রহ পেতে হলে এই সামান্যতেই কাজ চলে, কিন্তু শত্রুকে বশ করে তার প্রভাব মুক্ত করতে হলে হোমাগ্নিতে আহুতি দেওয়া চাই। আর সে হোম সাধারণ হোম নয়। গৃহস্থেরা সাধারণত কুল কাঠের আগুনে ঘৃতাহুতি দিয়ে থাকে, কিন্তু তান্ত্রিকেরা বগলামুখীর আরাধনায় ওই কুল কাঠের আগুনে শ্বেত বায়সের পালক ঘৃতে মেখে আহুতি দিয়ে প্রেত বিতাড়নের কাজ করে থাকে, যা এই নির্জনে দুর্লভ। কিন্তু আরও ভালো একটা সমিধা আমি পেয়েছি ওই সোনালু ফুল তুলতে গিয়ে, যা তান্ত্রিকের কাছে প্রেত বিতাড়নে অত্যন্ত মহার্ঘ। একটা পরিত্যক্ত কাকের বাসা। এই কাকের বাসায় অগ্নি প্রজ্বলন করে তাতে মন্ত্রপুত ধূপের আহুতি দিলে অশুভ শক্তির সাধ্য নেই তার ত্রিসীমানায় ঘেঁষে আর কোনো দিন। সুশান্তকে দিয়ে মন্ত্রোচ্চারণ শেষে সেই কাকের বাসায় অগ্নিসংযোগ করলাম। সামান্য যে ঘৃত ছিল সেটি দেওয়ার পর সাধুর কাছ থেকে পাওয়া সে ধূপের গুঁড়ো নিয়ে আগুনে ছিটিয়ে দিতে দিতে উচ্চারণ করতে লাগলাম, ওং হিং বগ্নামুখী সর্বদুষ্টাং বাচাং মুখাং পদাং স্তম্ভং জিহ্বায় কিলং বুদ্ধিং বিনাশায় হিং ওং সাহা। একবার দুবার করে তিনবার এই মন্ত্রোচ্চারণ আর আহুতি শেষ না হতেই এক আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করল। নদী পাড়ের জঙ্গলে যেন এক প্রলয় ঝড় শুরু হয়ে গেল। পরিষ্কার আকাশ মুহূর্তে অন্ধকার হয়ে গেল, যেন কোনো প্রবল রাহু গ্রাসে সূর্য সাময়িক গগনচ্যুত হয়ে গেছে। পশ্চিমের আকাশ জুড়ে একটা রক্তিম আভা গাঢ় হয়ে ক্রমশ করাল কালীবর্ণ ধারণ করে যেন আমাদেরই ঘিরে ধরতে চাইছে। তারপর সেই কালীর আস্তরণ কুণ্ডলী পাকিয়ে আমাদের চোখ মুখ অন্ধকারে ঢেকে দিয়ে শো শো করতে করতে উত্তর পূব দিকে ধেয়ে চলল। কানে এলো কোথায় মরাত করে যেন কি একটা বিকট শব্দে ভেঙে পড়ল। তারপর মিনিট পাঁচেকের মধ্যে ধীরে ধীরে সব শান্ত হয়ে এলো। না ধোয়া না শব্দ, কিছুই আর অস্বস্তি হয়ে লেগে থাকলো না আমাদের সাথে। বাতাসে কেমন একটা নির্মল প্রশান্তি। বাহ, এই তো চাই এমন নির্জনে। বসন্তের এই সুন্দর সকালে চারিদিকে পাখির কাকলি এমন নির্জন খেয়াঘাটের সৌন্দর্যকে মুহূর্তে ফুটিয়ে তুলল
এক আশ্চর্য জাদু বলে। সুশান্তকে বললাম, আর ভয় নেই, তুমি ওই বেঞ্চিটাতে এবার আয়াস করে বসে থাকো। মাঝে আমাকে পার করে দিয়ে বোধহয় সকালের খাওয়া খেতে গিয়েছিল, এখনই ফিরে আসবে। এতক্ষণে সুশান্তর বেশ ভক্তিভাব জেগে উঠেছে আমার উপর। গড় হয়ে প্রণাম করে বলল, বাবা, আপনি কে তা আমি জানি নে, তবে কথা দিন একদিন দুর্গাপুরে আমাদের বাড়িতে যাবেন। আমি তাকে আশ্বস্ত করলাম যে কোনোদিন বিপদে পড়ে যদি তারানাথ জ্যোতিষার্ণবকে তার দরকার হয় তাহলে খবর পাঠালে অবশ্যই যাব। খেয়ার মাঝি আবারও বেয়ে এসে নৌকা লাগালো কুলে। আমার কাছ থেকে বিদায় নিয়ে সুশান্ত ধীরে ধীরে সেদিকে হাঁটতে লাগলো। আমি ডাক দিয়ে বললাম, সুশান্ত, শোনো। তারপর থলের মধ্য থেকে গতকাল শ্যামা দাসের বাড়িতে পাওয়া একটা পুটুলি বের করে তার হাতে দিয়ে বললাম, এটা নিয়ে যাও। সুশান্ত ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো আমার মুখের দিকে। আমি বললাম, তুমি তো কাল সুপুরি কিনতে ভুলে গিয়েছিলে, বাড়িতে গেলে গিন্নি বেজায় নাখোশ হতো। সুশান্ত হাঁ করে দাঁড়িয়ে রইল। সেদিকে তাকিয়ে মুচকি হেসে আমি বাড়ির দিকে পা বাড়ালাম। বড় রাস্তায় উঠে মোড়টা ঘুরতেই চোখে পড়ল প্রকাণ্ড সেই পুরনো তেঁতুল গাছটার একটা বড় ডাল ভেঙে হুমড়ি খেয়ে পড়ে আছে রাস্তার উপর। সামনের দিকে তাকালাম। নিরিবিলি সামনে অপেক্ষা করে আছে নিশিডাঙ্গার সেই মাঠটা। তারানাথ চুপ করে গেছে কখন আমরা টের পাইনি। কিছুক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে বললাম, তারপর? তারানাথ সামান্য হেসে বলল, তারপর আর কি, রাত হয়েছে অনেক, শীতটাও বাড়ছে, আজ যাও। রাস্তায় বেরিয়ে পড়লাম দুজনে। রাতটা যেন থমথমে। শীতে কুকুরগুলো লেজে মুখ গুজে পড়ে আছে। গলির মাথায় বৃদ্ধ দোকানি দুজন এখন আর কুপি জেলে খদ্দেরের আশায় বসে নেই। সবই থমথমে, তারানাথের বলা সেই নিশিডাঙ্গার মাঠটার মতো। হাঁটতে হাঁটতে কিশোরী একটা সিগারেট ধরিয়ে আমাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তুমি বিশ্বাস করো এসব? আমি বললাম, আরে বাদ দাও, গল্পটা কেমন লাগলো তাই বলো।